ভাবুন তো, আপনার ঘরের চামচ থেকে শুরু করে শহরের বিশাল ব্রিজ, আকাশছোঁয়া বিল্ডিং, রেল লাইন, গাড়ি সব কিছুর ভেতর লুকিয়ে আছে একটাই শক্তি, ইস্পাত। কিন্তু এই অদম্য শক্তির পেছনের গল্পটা কি জানেন? মাটির নিচে লালচে পাথর কিভাবে আগুনের ভেতর দিয়ে বদলে যায় পৃথিবীর সবচেয়ে শক্ত উপাদানে? আজ আমরা জানব ইস্পাত তৈরির সেই অবিশ্বাস্য যাত্রা, যা 4000 বছর ধরে সভ্যতাকে দাঁড় করিয়ে রেখেছে। ইস্পাত বানানোর গল্প শুরু হয় লৌহ আকরিক দিয়ে। লৌহ আকরিক হলো এমন এক ধরনের পাথর যার ভেতরে লোহা লুকিয়ে থাকে। এই পাথর মাটির নিচ থেকে খনির মাধ্যমে তোলা হয়। অস্ট্রেলিয়া, ব্রাজিল আর চীনের মতো দেশে এই লৌহ আকরিক প্রচুর পাওয়া যায়। বাইরে থেকে দেখতে এগুলো লালচে বাদামি বা গাঢ় ধূসর রঙের বড় বড় পাথর। এর সঙ্গে লাগে কোকিং কয়লা। এটা এক ধরনের বিশেষ কয়লা যেটা ইস্পাত তৈরিতে জ্বালানি হিসাবে কাজ করে। এছাড়া চুনা পাথরও ব্যবহার করা হয়, যা সহজেই বিভিন্ন দেশে পাওয়া যায়। খনি থেকে তোলা লৌহ আকরিক সরাসরি ব্যবহার করা যায় না। প্রথমে এটাকে পরিষ্কার ও বিশুদ্ধ করা হয়। বড় বড় পাথর ভেঙে একদম গুঁড়ো বানানো হয়। এরপর বিশেষ যন্ত্র দিয়ে লোহার অংশ আলাদা করা হয়। যেহেতু লোহা চুম্বকে আকৃষ্ট হয়, তাই চৌম্বকীয় যন্ত্র দিয়ে লোহার কণাগুলো টেনে বের করা হয়। বাকি ময়লা বা অপ্রয়োজনীয় অংশ ফেলে দেওয়া হয়। এরপর শুরু হয় আসল কাজ, যা হয় বিশাল এক চুল্লিতে, যাকে ব্লাস্ট ফার্নেস বলা হয়। এটা অনেক উঁচু, প্রায় 30 মিটার পর্যন্ত হতে পারে। এই চুল্লির ভেতরে একসাথে লৌহ আকরিক, কোক আর চুনা পাথর ঢোকানো হয়। তারপর ভেতরে প্রচণ্ড তাপ দেওয়া হয়, 2000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এই ভয়ঙ্কর তাপে রাসায়নিক পরিবর্তন ঘটে। কোক আগুন জ্বালায় এবং লৌহ আকরিক থেকে অক্সিজেন আলাদা করে দেয়। ফলে ভেতরে গলিত লোহা তৈরি হয়। আর চুনা পাথর ময়লার সঙ্গে মিশে স্ল্যাগ নামে আলাদা এক স্তর তৈরি করে, যা হালকা হওয়ায় উপরে ভেসে ওঠে। নিচে জমা হয় গলিত লোহা, যেটা থেকেই পরে ইস্পাত তৈরি করা হয়। ব্লাস্ট ফার্নেস থেকে যে গলিত লোহা বের হয় তাকে বলা হয় পিগ আয়রন। কিন্তু এই লোহা সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এর ভেতরে কার্বনের পরিমাণ অনেক বেশি থাকে। বেশি কার্বন থাকলে লোহা শক্ত হলেও খুব ভঙ্গুর হয়ে যায়, সহজেই ভেঙে যেতে পারে। তাই এটাকে আরও পরিষ্কার ও পরিশোধন করতে হয়। এই পরিশোধনের কাজ হয় দুইভাবে, বেসিক অক্সিজেন ফার্নেস অথবা ইলেকট্রিক আর্ক ফার্নেসে। বিওএফ পদ্ধতিতে গলিত লোহার ভেতরে খুব জোরে বিশুদ্ধ অক্সিজেন ঢোকানো হয়। অক্সিজেন অতিরিক্ত কার্বনের সঙ্গে বিক্রিয়া করে গ্যাসে পরিণত হয় এবং বেরিয়ে যায়। ফলে লোহার ভেতরের কার্বনের পরিমাণ কমে যায়। কার্বনের পরিমাণ ঠিকমতো কমে গেলে তখনই আসল ইস্পাত তৈরি হয়। এরপর শুরু হয় মান ঠিক করার ধাপ। ইস্পাতকে আরও শক্ত, টেকসই বা মরিচা প্রতিরোধী করতে বিভিন্ন ধাতু মেশানো হয়। যেমন ম্যাঙ্গানিজ ইস্পাতকে আরও মজবুত করে, নিকেল মরিচা ধরা কমায়, আর ক্রোমিয়াম ইস্পাতকে আরও শক্ত ও দীর্ঘস্থায়ী করে তোলে। এরপর ল্যাডাল রিফাইনিং নামে আরেকটি ধাপে ইস্পাতকে আরও পরিষ্কার করা হয়। এতে ভেতরের অক্সিজেন ও সালফারের মতো ক্ষতিকর উপাদান কমিয়ে ফেলা হয়। পুরো সময় ইস্পাতকে প্রায় 1650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল অবস্থায় রাখা হয়। মাঝে মাঝে আর্গন গ্যাস ঢুকিয়ে ভেতরে তরল ইস্পাত নাড়ানো হয়, যাতে সব উপাদান ভালোভাবে মিশে একরকম গুণমান তৈরি হয়। ইস্পাত তৈরি হওয়ার পরের ধাপে আসে ঢালাই প্রক্রিয়া। এই ধাপে গলিত ইস্পাতকে নির্দিষ্ট আকারে রূপ দেওয়া হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হল কন্টিনিউয়াস কাস্টিং। এতে গলিত ইস্পাত ঠান্ডা ছাঁচে ঢালা হয় এবং তা থেকে স্ল্যাব, ব্লুম বা বিলেট আকারে তৈরি হয়। এটি দ্রুত ও কার্যকর পদ্ধতি। আর আরেকটি পদ্ধতি হল ইনগট কাস্টিং, যেখানে বড় ছাঁচে ঢেলে ইস্পাত শক্ত করা হয়। তবে এই পদ্ধতি ধীরগতির এবং খরচ বেশি। ঢালাইয়ের পর ইস্পাতকে আরও আকার দেওয়া হয় হট রোলিং প্রক্রিয়ার মাধ্যমে। এখানে গরম অবস্থায় ইস্পাতকে বড় রোলারের ভেতর দিয়ে চাপ দিয়ে চালানো হয়। ফলে এটি শীট, প্লেট, বার বা রডের মতো বিভিন্ন আকার নেয়। এই প্রক্রিয়ায় ইস্পাত আরও মজবুত ও নমনীয় হয়। মরিচা থেকে রক্ষা করার জন্য ইস্পাতের ওপর প্রলেপ দেওয়া হয়। দস্তা দিয়ে প্রলেপ দিলে তাকে গ্যালভানাইজিং বলা হয়, যা ইস্পাতকে ক্ষয় থেকে রক্ষা করে। টিন প্রলেপ সাধারণত খাদ্য প্যাকেজিংয়ে ব্যবহার করা হয়। নির্মাণ সামগ্রীতে কখনো কখনো রঙিন প্রলেপও দেওয়া হয়, যাতে দেখতে ভালো লাগে ও টেকসই হয়। পুরো উৎপাদন প্রক্রিয়ায় মান যাচাই খুব গুরুত্বপূর্ণ। ইস্পাতের শক্তি পরীক্ষা করার জন্য টেনসাইল টেস্ট করা হয়, কঠোরতা জানার জন্য হার্ডনেস টেস্ট করা হয়। ভেতরের গঠন পরীক্ষা করতে মাইক্রোস্ট্রাকচার বিশ্লেষণ ও আল্ট্রাসনিক পরীক্ষাও করা হয়, যাতে কোনো ত্রুটি থাকলে আগে থেকেই ধরা যায়। শেষ ধাপে ইস্পাত নির্দিষ্ট মাপে কাটা হয়, তারপর ভালোভাবে ঘষা মাজা করে আকার ঠিক করা হয়। পণ্যগুলো শক্ত স্ট্র্যাপ দিয়ে বাঁধা রাখা হয় এবং প্রয়োজন হলে জলরোধী কাগজ বা প্লাস্টিকে মোড়ানো হয়, যাতে পরিবহনের সময় ক্ষতি না হয়।
গ্রেড, মাপ ও ট্র্যাকিং তথ্য লিখে লেবেল লাগানো হয়। তারপর ট্রাক, জাহাজ বা ট্রেনে বিভিন্ন কারখানা ও শিল্পে পাঠানো হয়। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।